দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন অবিভক্ত বাংলার অংশ হিসেবে বর্তমান বাংলাদেশ ব্রিটিশ রাজ্যের অধীনে মিত্র শক্তির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। চট্টগ্রাম ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার জাপানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের একটি অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। কুমিল্লা ও চট্টগ্রামে যুদ্ধের সময় নিহত সৈনিকদের স্মরণে ওয়ার সেমেট্রি বা সমাধি ক্ষেত্র রয়েছে, যেখানে জাপানি সৈনিকদেরও কবর সংরক্ষিত ছিল। সেই দেহাবশেষ কিভাবে তোলা হলো, কেমন করে জাপানে পাঠানো হলো, সেই কথা শুনব। এই পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, যিনি একই সাথে বীর প্রতীক, স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং ভারত সরকার তাকে ভূষিত করেছে পদ্মশ্রী সম্মাননায়। আজ দেশ ভাবনার বিশেষ পর্বে স্টুডিওতে আমরা এই বিশেষ অতিথিকে পেয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি তাকে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনাকে শুরুতে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অশেষ কৃতজ্ঞতা যে আপনি মূল্যবান সময় আমাদেরকে দিতে যাচ্ছেন, এই স্টুডিওতে আপনি উপস্থিত হয়েছেন। আপনার অভিজ্ঞতার গল্প আজ আমরা শুনব। প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিভাবে জড়িয়েছিল আমাদের এই অঞ্চল, আর ওই সময় জাপানিজদের কবর কিভাবে এই অঞ্চলে সংরক্ষিত হলো। চলুন জেনে আসি সেই ইতিহাস। 1939 সালের 1 সেপ্টেম্বরের সকাল মানব ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ সংঘাতের সূচনা হয় এদিন। সকালের নিস্তব্ধতা ভেঙে নাৎসি জার্মানির ট্যাঙ্ক আর বিমানগুলো পোল্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। তখনও বিশ্ব হয়তো বুঝতে পারেনি তারা কিসের মুখোমুখি হতে চলেছে। এই দিনটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্ন। এ যুদ্ধে মিত্রশক্তির দেশগুলো ছিল ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ড। অন্যদিকে অক্ষশক্তির দেশসমূহ ছিল জার্মানি, জাপান ও ইতালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজকের বাংলাদেশ ব্রিটিশ শাসিত ভারতের অবিভক্ত বাংলার অংশ বঙ্গপ্রদেশ হিসেবে মিত্রশক্তির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই অঞ্চলটি যুদ্ধক্ষেত্রে সরাসরি যুক্ত না থাকলেও রণকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জাপানি বাহিনীদের মিত্রবাহিনী চীন রণাঙ্গনে সফলতা অর্জনের পর জাপানি জেনারেল একটি বিশাল বাহিনী নিয়ে চীন থেকে বার্মার দিকে অগ্রসর হতে থাকেন। 1941 সালের 7 ডিসেম্বর জাপানি বিমান বাহিনী মার্কিন ঘাঁটি পার্ল হারবার আক্রমণ এবং ব্যাপক ক্ষতি সাধনের পর বার্মা রণাঙ্গনে প্রবেশ করেন। কারণ বার্মার সীমান্তবর্তী দেশ ভারতবর্ষ ছিল ব্রিটিশদের কলোনি। তখন ভারতের জাতীয়তাবাদী নেতা সুভাষ বোস জার্মানি হতে জাপানে আসার পরিকল্পনা করেন। ভারতীয় সশস্ত্র বাহিনী যেসব সৈন্য জাপানিদের দ্বারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে একত্রিত করে আজাদ হিন্দ ফোর্স গঠন করা হয়। সুভাষ বোস সেই বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপ থেকে রওনা দেন। জাপানিদের পরিকল্পনা ছিল বার্মা দখল করতে পারলে নেতাজি সুভাষ বোসের সহযোগিতায় ভারতবর্ষ থেকে ব্রিটিশদের হটিয়ে ভারত দখল করে ফেলার। তবে এই রণাঙ্গনে ব্রিটিশ অধিনায়ক জেনারেল ওয়েভেলের পরাজয়ের ফলে বিজ্ঞ জেনারেল ফিল্ড মার্শাল স্যার উইলিয়াম স্লিমকে স্থলাভিষিক্ত করা হয়। তুখোড় জেনারেল ফিল্ড মার্শাল স্লিম তার বাহিনীকে নতুন উদ্যোগে সুসংগঠিত করে বার্মা রণাঙ্গনে যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধে দুই দলেরই অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়। জেনারেল স্লিম তার সরবরাহ ও অন্যান্য সুবিধার জন্য ভারতবর্ষের পূর্বে এবং বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও চট্টগ্রামে 2টি সেনানিবাস স্থাপন করেন। সেই 2টি সেনানিবাসে তিনি বিশাল হাসপাতাল, সৈনিকদের বাসস্থান এবং ভূগর্ভস্থ সুদৃঢ় কমান্ড পোস্ট স্থাপন করেন। বার্মা রণাঙ্গন থেকে মিত্রবাহিনী ও জাপানি আহত সৈনিকদের এসব হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হতো। এই 2টি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় যেসব সৈনিক মৃত্যুবরণ করেছিলেন তাদেরকেই কুমিল্লার ময়নামতি ও চট্টগ্রাম সমাধিক্ষেত্রে কবরস্থ করা হয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, আমরা শুরুতেই দেখে নিলাম এই প্রতিবেদনটি। এবারে সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আপনার অভিজ্ঞতার গল্প শুনবো। আমরা শুরুতেই বলেছিলাম শুরু করতে চাই যে প্রতিবেদনটি আমরা দেখেছি সেই প্রেক্ষাপট, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই পটভূমি থেকে। আপনি তো এই বিষয়ে একদম সক্রিয়ভাবে খোঁজ খবর রেখেছেন, নিজে কাজ করেছেন এবং প্রত্যক্ষদর্শী ছিলেন আপনি। সেক্ষেত্রে আপনার কাছ থেকে শুনতে চাই যে জাপানিজদের যে দেহাবশেষ আমাদের দেশে সংরক্ষিত করা ছিল, কবর আপনি খনন করেছেন, সেটি তাদের এই দেহ কিভাবে এলো, বা জাপানি সৈনিকরা আমাদের এই অঞ্চলে কিভাবে এসেছিলেন? এটা খুবই একটা যুব উপযোগী প্রশ্ন।
আসলে বলতে চাই যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, আর সবচেয়ে বেশি হত্যা করে ইতিহাসকে, যদি আমরা সঠিক ইতিহাস চর্চা না করি। এখানে আমাদের একটা গ্যাপ আছে। ব্রিটিশরা তারা ইন্ডিয়াতে ফার্ম বেস করেছিল, এখন জাপানিজরা চায়না দখল করে ফেলল, তারপরে তারা বার্মার দিকে অ্যাডভান্স শুরু করলো। ইতিমধ্যে ব্রিটিশ জেনারেল ওয়েভেল তাদেরকে পথরুদ্ধ করার চেষ্টা করলো, উনি পরাজিত হলেন। জাপানিজরা তখন চায়নার বদলে আবার তারা বার্মারও কিছু অংশ দখল করে ফেললেন। তখন চার্চিল ওয়েভেলকে রিমুভ করলেন এবং ফিল্ড মার্শাল স্লিম একজন অতি দক্ষ জেনারেলকে পাঠালেন। ফিল্ড মার্শাল স্লিম পুরা যুদ্ধক্ষেত্রটা পরিভ্রমণ করলেন এবং তিনি তার স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স দুটোই চেঞ্জ করে ফেললেন। কীরকম? যে উনি জাপানিজদের ভারতবর্ষে ঢুকতে দিবেন না, কারণ এটা একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ছিল, আমরা অনেকে এটা জানি না। জাপানিজরা চাচ্ছিল যে তারা বার্মা হয়ে কোনো মতে ভারতে ঢুকে যাবে। ঢোকার সবচেয়ে আগের রাস্তাটা হবে এই দিকের চট্টগ্রাম কুমিল্লা বেল্টটা, বার্মার সঙ্গে আছে। আর এখানে অনেক নদী নালা এবং অনেক জঙ্গল আছে। এইসব যুদ্ধে জাপানি আর্মি খুবই পারদর্শী, এক্সপার্ট। এখন তাদেরকে যে অ্যাডভান্স করবে, এই সময় ফিল্ড মার্শাল স্লিম একটা কাউন্টার অফেন্সিভ করে ফেললেন, কারণ তার কাছে তথ্য ছিল জাপানিজরা কী করবে। তারা সৈন্য পাঠিয়ে দিবে ইন্ডিয়ার পর্যন্ত। তারপরে ইতিমধ্যে নেতাজি সুভাষ বোস তার যে আর্মি আছে, ইন্ডিয়ান আর্মি সে ফর্ম করেছে, তারা এবং জনগণ মিলে ব্রিটিশদেরকে এই এলাকাতে উচ্ছেদ করে দেবে। তাহলে মিনিমাম ব্লাডশেডে এবং মিনিমাম ক্যাজুয়ালিটিতে তারা ভারতের দখল পেয়ে যাবে। নেতাজি সুভাষ বোস তখন ভীষণ জনপ্রিয় এবং সে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ফেলেছে। তখন স্লিম বলল এদেরকে রুখে যেতে হবে। তখন তিনি বার্মার উপরে উনি তার ট্রুপস ডিপ্লয় করলেন এবং রিট্রেনিং করলেন অন জাঙ্গল ওয়ারফেয়ার। প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ যখন হচ্ছে তখন স্লিমের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট খুব ভালো ছিল। তখন তিনি চট্টগ্রাম এবং ময়নামতিতে এবং কিছু বগুড়ার কাছে, কিছু দিনাজপুরে ছোট ছোট ক্যাম্পও করলেন। এইখানে তিনি লজিস্টিক সাপ্লাইগুলি ঠিক করলেন, যেমন হাসপাতালগুলো, সাপ্লাই রুটগুলো, সাপ্লাই আইটেমগুলো, সোলজারদের রিক্রুটমেন্টগুলো, তাদেরকে ফ্রন্টে পাঠানোর জন্য অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে ফেললেন। এখানে আমার পিতার সামান্য রোল আছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স পাস করার পরে উনি দ্বিতীয় মহাযুদ্ধে সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। ফিল্ড মার্শাল স্লিম তাকে পছন্দ করে তাকে তার ইন্টারপ্রেটার বানিয়েছিলেন। তো আমার যে তথ্যটা আছে আমার পিতার তথ্য, উনি জ্ঞানী মানুষ ছিলেন, উনি আমাকে সব জায়গায় নিয়ে গিয়ে দেখিয়েছেন সব কিছু। এখন কথা হচ্ছে কবরগুলো কেন আসলো। তাদের তো আমি কয়েকটা বেসের কথা বললাম। বড় হাসপাতাল দুটো করা হলো, যে দুইটা ময়নামতিতে আর একটা চট্টগ্রামে। এখানে ক্যাজুয়ালিটিস আসছিল, যুদ্ধ আহতরা আসছিল, আসার পরে সেখানে চিকিৎসা চলছিল। যুদ্ধক্ষেত্রের থেকে কিন্তু শত্রু মিত্র সবাইকে একসঙ্গে আনা হয়। সেইখানে একটা ব্যাপার হলো যে তখন ফিল্ড মার্শাল স্লিম দেখলেন, একটা কমিটি করলেন, যেখানে আমার পিতা ওই কমিটিতে ছিলেন। লোকাল আমার বাড়ি কিন্তু ময়নামতি ক্যান্টনমেন্টে খুব কাছে, তো সেখানের থেকে উনি সব জানেন। তাই তারা এই এলাকাটা খুঁজে ফেলে ক্যান্টনমেন্টের কাছে একটা সমাধিস্থল করলেন। এই ময়নামতি সমাধিস্থলটা ফুলে ফলে ভরা ছিল, সুন্দর স্লোপের মধ্যে। স্লিম স্যার কী করলেন, বললেন ঠিক আছে এখানে একটা ক্রেস্ট করে দাও জেসাস ক্রাইস্টের। তো ফিল্ড মার্শাল স্লিম তখন আমার বাবা বলেছিলেন একটা কথা, এক্সেলেন্সি এখানে আরও দুইটা ব্যাপার আছে। মুসলমানদের কবর তো অন্যভাবে দেওয়া হয়, এই কবরস্থানে একটা সেপারেট একটা এলাকা মুসলিমদের কবরের জন্য দেওয়া হোক। এটা সবাই রাজি হয়ে গেল এবং কবরের একটা পাশে। আর জাপানি সৈনিকদের কি হবে এই নিয়ে একটু আলোচনা হলো। কিছু লিডাররা বললেন, মিলিটারি লিডাররা,
ওরা আমাদের শত্রুপক্ষ, আমাদের উপরে তারা হিংস্রতা করেছে, অত্যাচার করেছে, ওদের কি দরকার। কিন্তু স্লিম বললেন, বড় জ্ঞানী মানুষ, ডেড হ্যাজ নো এনিমিস। তারা তো সৈনিক ছিল। তাই জাপানিজদের জন্য আরেকটা কোনায় করা হলো। তো এইখানে ব্যাপারটা হচ্ছে, আমার বাবা যখন বৃদ্ধ হয়ে যান আমাকে এই কবরস্থানে নিয়ে গেছিলেন, বলেছিলেন, বাবা এখানে সেলিব্রেশন হয়, ব্রিটিশরা তারপরে অন্য দেশ অ্যালাইড ফোর্সের দেশরা আসে, এখানে ফ্রেঞ্চরা আসে, সব দেশের লোক আসে, মুসলিমদের আত্মীয় স্বজন আসে, জাপানিদের আত্মীয় স্বজন কেউ আসে না, ওরা শত্রুপক্ষ। তারপর বলেছিলেন, এগুলি সব বাচ্চা বাচ্চা ছেলে যারা মারা গেছে, তারা এখানে পড়ে আছে, মা জানলো না, বাবা জানলো না, তুই যখন বড় হবি যদি ওদের পারিস দেখিয়ে দিস। এটা আমার মনে ছিল। এই ব্যাপারে আমার কিছু জাপানি বন্ধুর সঙ্গে আমি আলাপ করেছিলাম। আরেকটা কাজ আমি করেছিলাম, মহান মুক্তিযুদ্ধে জাপানিরা আমাদের অনেক সাহায্য করেছে। অকৃত্রিম বন্ধু ছিলেন। অকৃত্রিম বন্ধু ছিলেন, কিন্তু এরা আমেরিকান অ্যালাই ছিল। আমেরিকানরা অপছন্দ করেছিল, তবু জাপানিজরা আমাদের প্রত্যেকটা রিফিউজি ক্যাম্পে ওষুধ দিয়ে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন, হাসপাতালগুলিতে নার্স ডক্টর পাঠিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছে তারা। এর জন্য আমরা কিন্তু পরবর্তী 14 জন জাপানি ন্যাশনালকে আমরা ফ্রেন্ডস অফ বাংলাদেশ ডিক্লেয়ার করেছিলাম। একটা সম্পর্কর বিষয় হয়েছিল অনেক সুন্দর। তো জাপানিজদের সঙ্গে আমি কথা আলাপ করলাম, তারা বলল যে এটা আমরা কি করতে পারি। আমি বললাম, তোমাদের রিলিজিয়াস নর্মটা প্র্যাকটিস হয় নাই, এখানে কবর আছে, তোমরা তো বার্ন করো, ওইটা তোমরা করতে হবে। আর আমি মনে করি যদি বাংলাদেশ সরকার জাপানকে ভালোবাসে, যদি তোমরা করো, এটা অ্যাপ্রোচটা করো, চিঠি দাও। আমি চিঠির ড্রাফটটাও লিখে দিয়েছিলাম আমি আর কি। তখন তারা বলল, ইতিমধ্যে আমাদের সরকার আমাকে ডাকলো, ডেকে বলল, তুমি তো কবরের উপরে কাজ করছো। আমি বললাম, জাপান আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছে, আমি বলেছি আপনাদের সঙ্গে যোগাযোগ করুক। সেটা আমাদের মিনিস্ট্রিতে গেল, অ্যাপ্রুভাল হলো, সর্বোচ্চ পর্যায়ে গেল, অ্যাপ্রুভাল হলো। তারপরে আমাদের হোলি বেকারি ইনসিডেন্ট হয়ে গেল। সেখানে অনেক জাপানি মারা গেছিল, ওরা আসতে সাহস পায়নি। তারপর আবার তারা 2013 সনে আবার তারা আসলো, টিম আসলো, আমি তাদেরকে নিয়ে গেলাম, সব দেখিয়ে দিলাম, সন্তুষ্ট ছিল। তখন জাপানের মধ্যেও কিন্তু একটা ব্যাপার ছিল, এটা আমি একটু আনঅফিশিয়ালি বলতে চাই। জাপানের মধ্যে একটা উগ্র লোকরা অনেকে বলে, ওয়াই শুড ইউ অনার দেম, দে লস্ট দ্য ওয়ার। তো আমি আবার একটা আর্গুমেন্ট দিলাম, একটা সৈনিক জীবন দিয়ে ফেলেছে কষ্ট করতে করতে, সে তো মৃত্যুমুখে পতিত হয়েছে, তার জীবনে দিয়ে দিয়েছে, সে বিজয় আর আর পরাজয় তার কোনো ব্যাপার না। তো যাই হোক, তারা পরবর্তীতে এই ব্যাপারটা আমার সঙ্গে আলাপ করেছিল। তো অনেকগুলো ফর্ম্যালিটি করতে হয়। এটা কমনওয়েলথ গ্রেভইয়ার্ড, এই গ্রেভইয়ার্ডের উপরে বাংলাদেশ সরকারের কোনো কর্তৃত্ব নাই। কমনওয়েলথের সঙ্গে আমি কথা বললাম, তারা আসলো ঢাকাতে, আমাকে ডাকলো। এখন তারা এইটা বলল আমাকে, এখন তো জাপান আমাদের আপন, আমেরিকান ব্রিটিশ সবচেয়ে বড় অ্যালাই। আমি বললাম, তাহলে তো তোমাদের সঙ্গে তাদের আরও সুদৃঢ় সম্পর্ক হবে। তখন তারা আমাকে বলল, তাহলে তুমি এই কাজটা শুরু করে দিতে পারো। আমি কাজটা পরিপূর্ণভাবে শুরু করার জন্য প্রস্তুত হলাম। জাপান সরকার অনুমতি নিল খুবই সুষ্ঠুভাবে। তারপরে তাদের পুরো টিমটা আসলো, সবচেয়ে সুন্দর লাগলো টিমটা দেখে। ওরা কিন্তু কবর খুঁড়তে পারে না, ওরা কবর জানে না, এটা আমাকে বলল। আমি বললাম, আমি আর আমার বাড়ি কুমিল্লাতে কাছেই, গ্রামের থেকে 12 থেকে 14 জন প্রফেশনাল গ্রেভ ডিগার নিয়ে আসবো, ওরা রিলিজিয়াস ওয়েতে কাজ করবে। বলে এটা ঠিক আছে। ওদের মধ্যে ফরেন্সিক এক্সপার্ট আসলো, অবজারভার আসলো কিছুজন, এবং এদের মধ্যে সবাই কিন্তু 50% মেল 50% ফিমেল। এর থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে নিশ্চয়ই। এবং একই ড্রেস পরে আসতো তারা। ময়নামতিতে আমরা প্রায় 1 মাস কাজ করলাম, ডিগিং করলাম প্রায় 24 দিন। সেখান থেকে আমরা সবগুলো কবর আনাট করলাম। এটা আল্লাহ পাক সাহায্য করেছে। এবং কি কি পেয়েছি আপনারা আশ্চর্য হবেন, প্রায় সবই পাওয়া গেছে। মানুষের বডি লেআউট করলে দেখা যায়, মাথা পাওয়া গেছে, হাতগুলি পাওয়া গেছে, কিছু জায়গায় ফিঙ্গার পাওয়া যায়নি, বোন স্ট্রাকচারালি পাওয়া গেছে। এক একটা করে বডি লেআউট করা হলো। তারপরে এটাকে আমরা ক্লিন করলাম,
এক একটা বক্সে ঢুকিয়ে আবার গেলাম। এভাবে 22 দিনে আমরা 20টা কবর করলাম এবং জাপান খুবই উৎফুল্ল হয়েছিল। তখন তারা বলল এই আমাদের প্রথম লট। তারপরে এয়ারপোর্টে গিয়ে আরেকটা বিষয় হলো যে আমাদের কিন্তু এক্সপোর্টে বা কোনো এর মধ্যে ডেড বডি আছে, এরা তো ডেড বডি না, এরা মর্টাল রিমেইনস, এইগুলি তো কঙ্কাল। তখন আমি চিটাং কালেক্টর অফ কাস্টম, ঢাকা কাস্টমসের কাছে গেলাম, আমি পুরো ব্যাপারগুলি দেখালাম। ওরা একটা স্পেশাল ক্লজ করে দিল যে এটাও অ্যালাউড টু বি টেকেন ইফ আওয়ার গভর্নমেন্ট পারমিটস অ্যান্ড জাপান গভর্নমেন্ট অ্যাগ্রিস, আর দুটো কাজ করে দিল। তারপরে এইগুলিকে আমি কি বলবো, মানুষের তো বেশি কিছু থাকে না, এটা 3টা ভাগ করা হয়েছিল। একটা ভাগ ওরা কার্গো হোল্ডে, আমি নিজে কার্গো হোল্ডে বসে প্যাডিং করে নেটিং করে দিলাম যেন কোনো বালি না খায়, এটা হলো। আর প্রত্যেকের হাতে এক একটা করে আমি ছোট বাক্স দিলাম, যদি কার্গো হোল্ডে কোনো ড্যামেজ হয় ওদের হাতে কিছু আছে। থার্ড পার্টটা, প্রত্যেক পার্টের একটা পার্ট আমি এমবেসির সেফ রুমে রেখে দিয়ে এসেছি, কারণ যদি প্লেনটা ক্র্যাশ হয় তাহলে সব কিছু হারিয়ে যাবে। এটা হয়ে গেল, কুমিল্লা শেষ হয়ে গেল। এর পরের বছর তখন আমরা বেশি প্রচার করিনি, কারণ এখনও সফল হয়নি। চট্টগ্রামে গেলাম, সেইখানে এখানে ছিল 18 জন, ওখানে 20 জন আমরা পেলাম। সেখানে আমরা একই সহযোগিতা পেলাম। আসলে আমি কি বলবো, জাপানিজরা এত সন্তুষ্ট আমাদের গ্রামের গ্রেভ ডিগার দিয়ে, বলে এরা এত পরিশ্রমী, আমরা এত পরিশ্রম করতে পারি না। ওরা সকালে তোমার সঙ্গে 5টার সময় ফজর নামাজের পরেই সঙ্গে সঙ্গে ওর পাশেই নামাজটা পড়ে নিই, ঢুকে যাই। আর আমি না বের হলে কেউ বের হয় না, ঘামছে, 7-8 ফিট নিচে, কি প্রচণ্ড গরম, আর বডির পার্টসগুলো তো পাশে আছে। ওরা ছোট ছেলে, 18 বছর, 20 বছর, 16 বছর, কিন্তু কি পরিশ্রমী, সাহস হয়ে গেছে। এবং একজনও জোরে কথা বলছে না, কেউ গান গাচ্ছে না, কেউ শীষ দিচ্ছে না, যেটা সবসময় করে ইয়াং ছেলেরা, কোনো দিক কথা বলছে না কেউ। কারণ আমি বলেছি এটা আমাদের জন্য একটা পবিত্র আমানত, কারণ এটা আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরা এই কাজটা করি তাদের সন্তুষ্টির জন্য। এবং দুখানে কাজটা একেবারে সম্পূর্ণভাবে হয়েছে। আমরা ডিফেন্স থেকে, পুলিশ থেকে, অ্যাডমিনিস্ট্রেশন সব সহযোগিতা পেয়েছি। তারপরে আমার ঢাকা এয়ারপোর্টে আমি ছিলাম অনেকক্ষণ বসে, তো বাসায় আসলাম। টোকিও এয়ারপোর্ট থেকে খবর আসলো, টিম লিডার উনি একজন লেডি বলছেন, থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, আমরা সবাই ডেড বডিগুলো নিয়ে এসেছি, ফ্যামিলিতে এসেছে, অ্যান্ড দ্য জব ইজ ডান। এখন কি হবে? এখন জাপানের ডেমোক্রেটিক দেশ, ওরা তাদের ফ্যামিলিকে বলবে যে প্রত্যেকে ফরেনসিক টেস্ট করতে হবে। এই টেস্টটা করতে অনেক সময় নেবে, কারণ 84-85 ইয়ার্স ওল্ড, সময় দিবে ওরা। তারপরে এটার পরে কি করবে, ফ্যামিলিকে ওরা বলবে তোমরা যদি বারিয়াল করতে চাও নিয়ে যেতে পারো, কিন্তু জাপান আবার ওরা তো বার্ন করে, এটা ওরা করতে পারে। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করেছি, যেটাই হয় তাদের সেন্ট্রাল গ্রেভইয়ার্ড যেটা আছে ওখানে যেন এগুলি সবার নাম থাকে আর কি। এবং আমাদের কাছে সেইগুলি এখনও আছে, হয়তো এগুলি নিয়ে পরে কিছু একটা ওদের মনুমেন্ট করা হবে ওখানে। আসলে যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, আর সবচেয়ে বড় হত্যা করে ইতিহাসকে। তো এই জাপানিদের এই কাজটা করে আমরা ইতিহাসকে জয় করলাম, ইতিহাস আমাদের হত্যা করতে পারলো না, এটাই। আর স্যার, আপনার কথা আসলে মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম, আপনার এই অভিজ্ঞতার গল্প এবং আপনার এই কর্ম সম্পর্কে আমরা জানছিলাম। সেক্ষেত্রে আসলে একটু জানতে চাই যে যখন কবর খননের এই কাজটি আপনারা করছিলেন, তখন যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন, এত বছর পর এই দেহাবশেষগুলো মানে তুলতে সক্ষম হয়েছেন আপনারা, সেখানে কি কোনো আবেগ তাড়িত কোনো দৃশ্যর অবতারণা হয়েছিল কিনা, আমি আপনার অনুভূতিও জানতে চাই। ঠিকই বলছেন। আমি কিন্তু ওল্ডেস্ট গ্রেভ ডিগ করেছি 43 ইয়ার্স, এটা আমার জন্য অনেক বেশি। কিন্তু আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে ডাবল, কদ্দুর ডিটোরিয়েশন আমি বুঝতে পারছিলাম। আমি ভারতের মাটি থেকে মুক্তিযুদ্ধের পরেও আমি অনেক মৃতদেহ নিয়ে এসেছি, তাদের পরিবারের, শহীদদের পরিবারের কাছে দিয়ে দিয়েছি, এবং অনেকে কবরস্থানও করেছি।
বীরশ্রেষ্ঠ হামিদুরের কবরটা আমি হাতিমারা ছড়া গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। এটা একটা ডোবার মধ্যে পড়েছিল, ওইটাকে বের করে আনতে আমার প্রায় 3 দিন লেগেছিল। সেটাও আমাদের মিরপুর কি নাম মুক্তিযোদ্ধা কবরস্থানে শায়িত আছেন। তো এগুলি তো আমার কাছে ছিল। চ্যালেঞ্জেস ছিল একটা জিনিস, সময়টা, কিন্তু বুঝতে পারছিল ডিটোরিয়েশন কদ্দূর হবে। আর আমার তো আর কিছু করার ছিল না, আল্লাহ পাকের কাছে মেহেরবানি চাওয়া ছাড়া যেন আমরা সফল হই। তো যা আমাদের মেটাবলিক্সের মধ্যে যেটা আছে আমরা সম্পূর্ণ পেয়েছি। যেমন মাথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে মানুষটা বোঝা যায়। এবং মাথার সঙ্গে আমাদের পুরো মাথাটাই পাওয়া গেছে, কিন্তু নাক মুখটা পাওয়া যায় না। এরপরে আপনার একটু ইমাজিন করতে হবে, গলাটা পাওয়া যাবে না, কিন্তু এগুলি পাওয়া যাবে। হাত পাওয়া যাবে, অনেকখানে 2-1টা আঙ্গুলও পাওয়া যায়। চেস্টের দিকে একটু কিছু পাওয়া যায়, কিন্তু স্টার্নাম বোনটা পাওয়া যায় না। কিন্তু বডির ভিতরের কিছু পার্টস পাওয়া যায়, যেটা চেস্টের মধ্যেও কিছু পাওয়া যায়। হিপগুলি পাওয়া যায়, পাগুলি পাওয়া যায়, পাতাটার একটা পন্ড পাওয়া যায়। একটা লেআউট করলে মনে হয় একটা মানুষ শুয়ে আছে। তো এত দূর তো করা যায়, আবার কিছু গ্যাপও হয়ে যায়। কিন্তু আমাদের সুবিধা ছিল, ব্রিটিশ ডিসিপ্লিনে করা হয়েছিল, সেটা আমরা এটা অ্যাডমায়ার করেছি। প্রত্যেকটা কবর সেপারেটলি করা হয়েছে, কিন্তু আমি মনে করি কিছু অত্যাচার হয়তো হয়েছিল যখন তারা প্রিজনার ছিল মৃত্যুর পূর্বে। এটা আমি ব্রিটিশদেরকে বলি নাই, আমি জাপানিজ যখন বলেছি, স্পেশালি লেডি লিডার যারা ছিলেন এখানে কাজে, ওরা অনেক কেঁদেছেন। আমাকে বলেছেন, ব্রাদার তুমি কি দেখতে পারছো, আমাদের কষ্ট বুঝতে পারছো? আমি বললাম, আমিও তো আদম সন্তান, আমারও চোখে পানি আসছে, আমি বুঝেছি, অত্যাচারের নিদর্শন পেয়েছি। এটাই এটা হয়তো আমি ভুল যদি করে থাকি, আল্লাহ পাক মাফ করুক, কিন্তু এগুলি হতেই পারে, যুদ্ধক্ষেত্রে অনেক কিছু হয় আর কি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দে আর হ্যাপি উইথ দেয়ার ফ্যামিলিজ, রিউনিয়নটা হয়েছে। এবং এখন আর তো সেই পরিবারগুলোর কোনো প্রতিক্রিয়া কি পরবর্তীতে জানতে পেরেছিলেন, বা জাপানের কাছে নিশ্চয়ই বাংলাদেশের একটি উজ্জ্বল হয়ে তাদের কাছে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত করেছি। এখন এখানে একটা ডিপ্লোমেসির ব্যাপার আছে। আমাদের জাপান এমবাসিকে আমি রেগুলার সব ইনফর্ম দিয়েছি, যা ওরা চেয়েছে জানতে আমি দিয়েছি। এটা আমাদের ডিপ্লোম্যাটিক কোর যারা আছেন, তারা এটাকে একটা ভালো প্ল্যাটফর্ম রেখে ওরা আরও কিছু কাজ এগিয়ে নিতে পারে জাপানের সঙ্গে। জাপান অনেক কিছু করতে পারে আমাদের, তারা অনেক মানবিক মানুষ, তারা অনেক সভ্য মানুষ, ভেরি পোলাইট পিপল। আমরা অনেক কিছু জাপান থেকে শিখতে পারি। আমি মনে করি মেডিসিন অ্যান্ড এডুকেশন সেক্টরে আমরা ওদের সঙ্গে অনেক বেশি ইনভলভ হওয়া দরকার। এ ব্যাপারে আমি সরকারকে চিঠি লিখেছি। তারা এই ব্যাপারে, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখাও করেছিলাম, সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলাম, অনেকের সঙ্গে দেখা করেছি। আমি এই ব্যাপারগুলো আমি রিকোয়েস্ট করেছি, হয়তো সময় নেবে। আর ডিপ্লোম্যাটিক ব্যাপারটা কিন্তু আমাদের পক্ষে করা, আমাদের ডিপ্লোম্যাটরা এই ব্যাপারটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে বলে আমি মনে করি। নিশ্চয়ই। আমরা আরেকটা কথা আমি একটু বলতে চাই অ্যাডভান্স। আমি আজকে আপনারা বলছেন, আমি কয়েকদিন ধরে একটা কাজ করছি, আমার কাছে 2 জন জাপানি এয়ারফোর্সের লোকের একটা খবর আছে। অ্যাডভান্স কথা বলবো না, আমি জায়গাটা লোকেট করতে পারছি এখন। 1944-এর পাইলট 2 জন বাংলাদেশের উপরে বিমান বিধ্বস্ত হয়েছিল। আমি রিপোর্টগুলো জোগাড় করছি, এবং হয়তো আরেক দিন কোনো দিন আমাকে ইনভাইট করলে আমি সেটা বলতে পারবো। তো এটা একটা হয়তো কন্টিনিউশন হতেও পারে। সব কিছুর পিছনে একটা ইতিহাস থাকে, ইতিহাসটাকে সামনে আনা প্রয়োজন আমাদের, এবং তার জন্য কিছু উদ্যোগও দরকার। একেবারেই একটি কথা না জানলেই নয়, এই কবর খননের কাজটি, এটি তো আসলে একটি ব্যতিক্রমধর্মী কাজ। এই কাজে আপনার আগ্রহটা ঠিক কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এই পেছনের গল্প একটু জানতে চাই। প্রথমে আমার বাবা মানুষকে কবর দিতে পারতেন, আমার দাদাও পারতেন। আমার দাদা প্রশিক্ষক আলেম এবং মাদ্রাসার হেড শিক্ষক ছিলেন। তো আলেম যেহেতু, ওনাকে
গ্রামের আশেপাশে মানুষ এই কবরের ব্যাপারে অ্যাডভাইস নিতে উনি এই ব্যাপারে সাহায্য করতেন। আমার বাবা আমাকে এটা শিখিয়েছেন। তো আমরা প্রায় কবরস্থানে যেতাম আর কি সবসময়। এখানে একটা ব্যাপার আছে, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমার শিবির আশেপাশে শরণার্থী ক্যাম্পে যখন একটু বেশি মানুষ মারা যেত, আমাকে ওর অনুরোধ করলে আমি গিয়ে কবরগুলি দিয়ে আসতাম। ওরা একটু কনফিডেন্স থাকতো, একজন অফিসার এসেছেন, আমি সঠিকভাবে কাজটা করব। আমার মুক্তিযোদ্ধারাও আমাকে অনেক সময় অপারেশনে গিয়ে বলতেন, স্যার যদি মরে যাই আপনি আমার কবর দিয়েন, ভালোবাসার থেকে বলতো। তো সেই জিনিসটা আমি সব সময় করেছি। আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরও কবর দিয়েছি। আমার বাবার কবর আমি দিয়েছি, বড় কঠিন, সবচেয়ে কষ্ট। আমার মার কবর আমি দিয়েছি। যদিও আমি পুরুষ মানুষ, আমি কবরটা ওনাকে নামিয়ে আর আমি হাত দেই নাই, কারণ পুরুষ আত্মীয়টা কিন্তু মৃত্যু পর্যন্ত, তারপর তো উনি আমার আত্মীয় না, তাই মার গায়ে আমি হাত দেই নাই। আর তো আমি সব কাজ করে দিয়েছি সেখান থেকে একটু দূরে থেকে। তো এগুলি আমি কবরস্থানে যেতে পছন্দ করি, ভালোবাসি, কারণ আমি তো ওখানেই থাকবো। আর সেইটা করার ফলে আল্লাহ পাক আমাকে যদি সঠিকভাবে সঠিক রাস্তায় চালিত করেন, আমি কৃতজ্ঞতা জানাবো। আমার এই কবরের কথা সবসময় মনে থাকে আর কি। আমার মনে হয় আমার ছাত্রদেরকে আমি অনেকখানি পরে এই কথা বলি, তোমরা মৃত্যুর পরে চিন্তাটাও করো, জীবনটা এখানেই শেষ না। আর তোমরা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের যে ধর্মেরই হও না কেন, তোমার সৃষ্টিকর্তাকে তোমরা সম্মান করে চলো। কারণ আপনি যখন কবরের খনন যখন করেন তখন তো অনেক ফুট গভীরে আপনাকে নামতে হয়েছে, সেক্ষেত্রে আসলে আপনার অনুভূতি তখন অনুভূতিটা প্রথম দিকে কষ্ট মনে হতো, এখন এটাকে অনেকটুকু রুটিন মনে হয়। আমি গত 2 সপ্তাহ পুরো কবর দিয়েছি, তো আমার এটা মনে হয় না কষ্ট আর কিছু এখন আমার কাছে। আমার মনে হয় শুধু বলার একটা কথা, মাই ফ্রেন্ড ইউ হ্যাভ গন, আই এম কামিং। এটা কিন্তু যদি মনে করেন আপনি আমিও যোগদান করছি তোমার সঙ্গে, তাহলে কিন্তু এই ভয় বা কষ্টটা কমে যায় আর কি। আপনি যেটি একটু আগেই বলছিলেন যে ভারত থেকেও অনেক দেহাবশেষ মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের অনেকের দেহাবশেষ আপনি বাংলাদেশে আনতে পেরেছিলেন, তাদের পরিবারের কাছে আপনি হস্তান্তর করতে পেরেছেন, সেই গল্পটি একটু শুনতে চাই। এখানে হয় কি যে সেই সময় কিন্তু আমাদের এই কাজে গ্রামবাসীরা, আমরা কিন্তু একটা কথা বলি, মুক্তিযুদ্ধের সময় রাজত্ব করত দিনের বেলা পাকিস্তান সেনাবাহিনী, আর সন্ধ্যার পরে রাজত্ব করতাম আমরা মুক্তিবাহিনী, ওরা বের হতো না। সুতরাং আশেপাশে গ্রামের যখন প্রয়োজন হতো, মুক্তিযোদ্ধারা মারা যেত, অসুস্থ হতো, বা এটা আমরা বাংলাদেশের ভিতরে গিয়েও এবং অনেক সময় নোম্যান্স ল্যান্ডেও দিয়েছি। নোম্যান্স ল্যান্ডে দিলে সেটাকে ওরা পাকিস্তানের নোম্যান্স ল্যান্ডে আসতো না কোনো সময়, কারণ তারা যদি গুলি খায় এখানে অ্যাম্বুশ হয়ে যায় এর জন্য। তারপরে পরিবার যেভাবে চেয়েছে সেটাই, তারাই আমাকে যদি বলতো আপনি আমাদের করে দেন, আমি করে দিতাম, এটা কোনো বিষয় না। আর এর মধ্যে তো একটা অনুভূতি আছে, তারা আমার সহযোদ্ধা, এই আর কি। তো আমাদের বহু মুক্তিযোদ্ধার সমাধি হারিয়ে গেছে, কারণ হয়তো কোনো একটা ক্যাম্পের পাশে পরে ওখানে বনায়ন হয়ে গেছে, পাকা হয় নাই, পাকা সম্ভব হয় নাই, রোড হয়ে গেছে বর্ডার এলাকার মধ্যে, অনেক হারিয়ে গেছে। আপনারা শুনবেন গ্রামে গেলে, মা আপনার কয় ছেলে, বলে 3 ছেলে, একটা গণ্ডগোলের সময় মরে গেছে, কেমনে জানেন? ফেরত আসে নাই, জানে না কেমন করে। মিসিং পপুলেশন 71-এর অনেক আছে, তারা হারিয়ে গেছে আর কি, হারিয়ে যাওয়া পপুলেশন। এদের উপরে আমি কিছু কিছু করে কাজ করি, লোকেট করার চেষ্টা করি। আপনার এই বিষয়ে একটি আর্টিকেলও আছে, সেটি হচ্ছে সাইলেন্স ওয়াজ দি অনলি অ্যান্সার। এখানে আপনি অনেক কিছুই এগুলো এনেছেন। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করে এই ব্যাপারে, আমাকে অনেক জিজ্ঞেস করে, তখন আমি সাইলেন্স রাখি আর কি। বিকজ আমি কাউকে মিথ্যা কথা বলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ও মরার সময় বেশি কষ্ট পেয়েছে কিনা, সবাই জিজ্ঞেস করে, আহতদের প্রতি পরিবার, নিহতদের পরিবার, শহীদদের পরিবার। আমি শুধু বলি আল্লাহর হুকুম, আমি দেখেছি কি কষ্ট পেয়েছে। আর মানুষের মৃত্যুটা যে কত কষ্টের হতে পারে এটা তো অনুধাবন করতে পারবেন।
তো এদের পরিবারে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ রাখে, এখনও রাখে, তাদের সন্তানরাও রাখে, যতদূর পারি আর কি। কারণ সমাজ ব্যবস্থা অন্যরকম হয়ে গেছে। মুক্তিযুদ্ধ নিয়ে আমরা 71-72 চিন্তা করি, আজকে ঠিক সেই চিন্তা করি না তো অনেকেই। নিউ জেনারেশন অনেকেই মুক্তিযুদ্ধ প্রচণ্ড ভালোবাসে, আবার অনেকে একটু অন্যরকম মনেও করে, যেটা আগে আমরা দেখতাম না। এগুলি আমাদের মেনে নিতে হবে, কিন্তু সময় অনেক কিছু বদলিয়ে যায়, কিন্তু দেশ বদলায় না, নিশ্চয়ই। আত্মত্যাগ বদলায় না, এবং মানুষের ভালোবাসা দেশের প্রতি আশা করি বদলাবে না কোনোদিনও। ভারতের শিলংয়ের একটি কথা আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে সেখানে 51 জন মুক্তিযোদ্ধার একটি গণকবর যারা বেওয়ারিশভাবে সেখানে দাফন হয়েছিলেন, সেটিও আপনি খোঁজ না, পেয়েছিলেন? ওখানে আমি খোঁজ পেয়েছিলাম। আমি একবার শিলংয়ে গেছিলাম, সেইখানে আমাকে একজন এক্স ডিফেন্সের মুসলিম লোক বলল মপ্রেম কবরস্থান। আমি সেটা কোথায়? বলে মপ্রেম অর্থ হচ্ছে পাহাড়ের কোলে অনেক উঁচু জমিতে একটা কবরস্থান আছে, সেইখানে অনেক মুক্তিযোদ্ধাদের সমাধি আছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি ব্যাপারটা জানার চেষ্টা করলাম। আমি ট্রেল ব্যাক করলাম কোথার থেকে এসেছে। আমি ব্যাক করলাম মিলিটারি হসপিটাল থেকে এসেছে। সেই হাসপাতালে আমি গেলাম। কমান্ডিং অফিসার উনি আমাকে নামে চিনেন। উনি বললেন আমাকে কি করতে পারি। আমি বললাম যে আপনাদের এখানে রেকর্ডগুলি দেখতে চাই। তো বলে রেকর্ড তো 71-এর। বলে 71-এর কোনো রেকর্ড আমাদের রাখতে দিত না, কারণ এটা বিদেশে ওরা এইড দিচ্ছে, মুক্তিযুদ্ধে এটা প্রমাণ রাখতো না। বললাম যে তাহলে পুরনো লোক দেন। ওরা একজন হাবিলদারকে পেল যে মর্চারির ডিউটি করত, ইনচার্জ ছিল, আর 2 জন নার্সকে, বুড়ো হয়ে গেছে, তাদের সঙ্গে কথা বললাম। তারা বলল শিলংয়ের আশেপাশে অনেক যুদ্ধ হয়েছে, বেশি যারা আহত ওদেরকে এই হাসপাতালে আনা হতো, এই ব্যারাকটার মধ্যে রাখা হতো। এদের বহু মারা গেছে, অনেকে মারা গেছে। তারপরে অনেকের মুক্তিযোদ্ধা ভাইরা ওদেরকে নিয়ে গেছে, অনেকের পরিবার পরে এসে নিয়ে গেছে, হয়তো অনেকের তো রিফিউজিদের মধ্যে পরিবার ছিল। এবং বাকিদেরকে আমরা 2 ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। ওরা সোশ্যাল ওয়ার্ক করতো, আহমদ হোসেন অ্যান্ড আফজাল হোসেন, যাদের একজনের সঙ্গে আজকে সকালে 11টার সময় কথা বললাম। ওনারা 2 জন সমাজকর্মী। ওনারা মুসলিম, ধনী পরিবার, গরিবের দান খয়রাত করে অনেক, মসজিদ, ওখানে মসজিদ বানায়, কবরস্থানে কাজ করে। আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম। তারা বলল আমরা এই ব্যাপারে সহযোগিতা করতে চাই। তখন আমি রেকর্ড যখন পেলাম না, সংখ্যা ওরা অ্যাপ্রক্সিমেটলি বলেছে 60-70 এরকম কিছু একটা। আবার অনেকে তো ডেড বডি নিয়েও গেছে। আমি দেখলাম 51টা কবর ওখানে আছে। কেমন করে? ইমাম সাহেব আমাকে বলেছেন, খুব বৃদ্ধ ইমাম সাহেব, বলে আমি সবাইকে কবর দিয়েছি, আমার ছেলে আমাকে হেল্প করেছে, গ্রামবাসীরা হেল্প করেছে, মুক্তিযোদ্ধা হেল্প করেছে। আমি বড় কঠিন লাগলো কথাটা। তখন আমি নিজে নামলাম, কয়েকজন লোককে নিয়ে পুরা ওই পোর্শনটা আমি সাফ করলাম। সাফ করার পরে আমি সেইখানে কবরস্থানের গেটের পাশে ওয়ালের মধ্যে লিখে দিলাম ইংলিশে আর বাংলাতে, এইখানে শায়িত 51 জন শহীদ মুক্তিযোদ্ধা, চলুন আমরা তাদের জন্য একটু দোয়া পাঠ করি। তারা 71-এর যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এটা করা হলো। এরপরে অনেকেই গেছে সেইখানে। এখন সেই কবরস্থানটা আছে। আহমদ হোসেন, আফজাল হোসেন সাহেব এটা দেখাশোনা করে। আজকে আমি খবর পেলাম আহমদ হোসেন সাহেব, আফজাল হোসেন সাহেব মারা গেছে, আহমদ হোসেন একজন ভাই বেঁচে আছে, উনি খুবই দুর্বল হয়ে গেছেন। এখন কিভাবে এটা করতে হয় আমি যে চিন্তা করছি। এখন আমার পক্ষে সেখানে যাওয়ার সবসময় সম্ভব না। তো এইগুলি আমরা যদি কোনো জায়গায় দেখি, এটা এইগুলি শুধু আমরা একটু অ্যাটেনশান দেই। এখন এই ফ্যামিলিটাকে আমি পেয়েছিলাম, আর ওখানে খুব একটা মুসলিম পরিবার নাই যে রেসপন্সিবল, তখন প্রবাবলি আই উইল হ্যাভ টু ডিপেন্ড আপন দ্য ইমাম অফ দ্য মস্ক। এর উপরে ইমাম অফ দ্য মস্ক অ্যান্ড দ্য গ্রেভিয়ার্ড একটা আছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আরও অনেক কাজ করার আছে। আপনি তো গবেষণাও করেন এবং আপনি একজন লেখক। যদি ভুল করে না থাকি 70টির কাছাকাছি আপনার লেখা বই প্রকাশিত হয়েছে। আমার 73টা বই বের হয়ে গেছে। 73টি বই। হ্যাঁ, সেক্ষেত্রে নতুন যারা কাজ করতে আসছেন তাদের
তাদের মাঝে এই ধরনের চেতনাগুলো এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা, গণহত্যা, কবর সংরক্ষণ, কবর খনন, এই বিষয়গুলো নিয়ে কাজ করার এগুলি জন্য কি ধরনের এটা খুবই উদ্যোগ নেওয়া? দরকার। আসল কথাটা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধাদের কয়েকটা পজিটিভ দিক বলি আপনাকে। ঢাকার মিরপুরে কিন্তু মুক্তিযোদ্ধাদের সেপারেট কবরস্থান আছে, সুতরাং কবরের জন্য লাইন করা বা পেমেন্ট এসবগুলি এখন অসুবিধা কম আর কি। এই জায়গাটা আছে এখনও মুক্তিযোদ্ধার বলে গ্রেভইয়ার্ডে গেলে ওরা জায়গা দেয়, সম্মানটা করে। কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করার জন্য আমি এটা অনুরোধ করেছিলাম, কিন্তু সবখানে সফল হয় না। তো সরকার থেকে বলে আমরা তো ওদের, কারণ মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার দেওয়া হয় এখন, সেটা আমরা স্ট্যাবলিশ করেছি। এখন গার্ড অফ অনার দেওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদা ওদেরকে যখন দেওয়া হয়, কবরটা নষ্ট হয় না। এই ব্যাপারটা বেশ ভালো আর কি। আরেকটা ব্যাপার, কিছু মনে করেন না, বহু বছর অনেক সরকার চলে এসছে, তার মধ্যে মুক্তিযুদ্ধর ডেফিনেশন একটু মনে হয় চেঞ্জ হয়ে গেছে এবং তালিকাও কিছু চেঞ্জ হয়ে গেছে। কিছু লোকে আমাকে বলে উনি মুক্তিযোদ্ধা, কিন্তু আমার যদ্দূর জ্ঞান বুদ্ধি গরিমা বা যদ্দূর বুদ্ধি আছে, আমার মনে হয় না তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। এটা সার্টিফিকেট আছে, এটা কিন্তু ওপেন সিক্রেট কিন্তু। তো এইটার মধ্যে কিছু পলিটিক্যালাইজেশন ডেফিনেটলি হয়েছে। তো সবগুলো মিলেমিশে আমরা আছি। আসলে কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সম্মান করব, তাদের কবর দেখব, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লেখনের মধ্যে এটা ভালো আসছে না। আমি আমার প্রত্যেকটা ক্লাসে বলছি, আপনারা ক্লাস থেকে বের হয়ে একটা আর্টিকেল লেখেন, গ্রামে যখন যান একজন মুক্তিযোদ্ধা ইন্টারভিউ করেন, পেপারে ছাপান, নিজেদের কাছে রাখেন। তো অনেক দিকে হচ্ছে, অনেক হচ্ছে না, কারণ এটা তো একটা বিশাল গণযুদ্ধ হয়েছে। এক জেনারেশন সব করতে পারবে না, লক্ষ লক্ষ মানুষের অবদান। আরেকটা কথা, যে নারী মুক্তিযোদ্ধা যাদেরকে বলি, এদের মধ্যে আমার মারা যারা নির্যাতিত হয়েছিলেন, যারা বীরাঙ্গনা, তাদের ব্যাপারে ডকুমেন্টেশনটা খুব কম। নিশ্চয়ই। এখন এইখানে একটা ট্র্যাজেডি আছে আমাদের, এটা আপনাকে বলতে আমার কষ্ট হচ্ছে, তবু আমি বলছি যে আমি অনেক নারী যারা সত্যকারে তারা নির্যাতিত, আমি তাদের বাড়িতে গিয়ে বলেছি, মাগো আমার সঙ্গে চলেন বা আপনার ভাই বোনকে নিয়ে যান, আমরা বলে দিচ্ছি রেজিস্ট্রেশন করিয়ে নেন, তাহলে আপনাদের পরিবার কিছু সাহায্য। দে আর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, বীরাঙ্গনারা পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, ডিপ্রাইভ সব কিছু। সরকারি অ্যালাউন্স পেলে কিছু সম্মান পাবে, লোকে একটু সমীহ করবে সরকারের সঙ্গে। তারা বলে, বাজান বৌমা চায় না, নাতি নাতনিরা চায় না, পোলা চায় না, কেমনে যাইতাম, এভাবে কথা বলে। আই ক্যানট ফোর্স দেম, অনেকে ডিনাই করে। আমাদের মুক্তিযোদ্ধাটা, আমরা বিজয় অর্জন করেছি ৭১-এ, কিছু স্থানে আমরা হেরেও গেছি। এটা আমাদের হীনমন্যতা, নিজেদের মধ্যে ডিসইউনিটি, ল্যাক অফ সিম্প্যাথি অ্যান্ড প্যাশন। অনেকে বীরাঙ্গনার নাম করে তির্যক কথা বলে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুতরাং এগুলি আমাদের দর্শক শ্রোতারা যারা আছেন তারাও বুঝবেন, একটা জাতি স্বাধীন হয়েছে, এদের অপমান, এদের অত্যাচার, এদের রক্তক্ষরণ, এদের শাহাদাতের উপরে দাঁড়িয়ে না হয় আজকে বাংলাদেশে আমরা যে ওয়েল অফ পিপল দেখছি, অফিসার্স দেখছি, এরা কোথায় ছিল? আমার তো ৭-৮% ছিলাম না আমরা সরকারি কর্মচারী, আর্মিতে তো আরও কম। আজকে তো কত বড় ডেভেলপমেন্ট, বিসিএস অফিসার্স, ডক্টরস, ইঞ্জিনিয়ার কত ছিল, ডেভেলপমেন্ট তো হয়েছে, জাতি দাঁড়িয়ে গেছে, কিন্তু ওই লোয়ার স্ট্রাকচারটা দাঁড়াতে পারে নাই। আর ৭১-এ তারাই গেছিল যুদ্ধে, গণযুদ্ধ হতদরিদ্র মানুষে করেছে। একটা ছোট গল্প বলবো। আমি ইন্ডিয়ান ক্যাম্পে গেছিলাম ওদের জন্য, কিছু আমাদের টেন্ট আনার জন্য। তো কমান্ডিং জেনারেল যে ছিলেন ওই এরিয়ার ইনচার্জ, উনি আমাকে খুব পছন্দ করতেন, কারণ আমি ওদেরকে পশ্চিম রণাঙ্গনে যুদ্ধে সাহায্য করেছি। সে বললেন, আমি তোমাকে কিছু গিফট দেব। কি গিফট দেবেন এখন বলবো না, স্যাম্পল দেখাবো। 4টা ট্রাক করে সে বললো, তুমি প্রথম ট্রাকে তুমি করে চলে যাও, ওখানে গিয়ে খুলে নিও। খুব সুন্দর গিফট। আমি গেলাম আমার ক্যাম্পে, গিয়ে নামালাম, প্যাকেট সব নাম, 4টা ট্রাক ভর্তি, শুধু সুন্দর সুন্দর কাপড়, মোটা
ওদের একটু মোটা কাপড় যেন হয়, কমব্যাট ড্রেসের মতো, বাট কমব্যাট না, প্যান্ট, শার্ট, জুতা, মৌজা, ক্যাপ, বেল্ট, মুক্তিযোদ্ধা স্মার্ট। কি স্মার্ট হবে! আমি খুব খুশি মনে সবাইকে দাঁড় করলাম, দাঁড় করে তাদেরকে দিয়ে দিলাম, প্রত্যেককে 2টা সেট করে দিলাম। আমি বললাম, ইন্ডিয়ান জেনারেল সাহেব দিয়েছেন, আমি তোমাদের পৌঁছিয়ে দিলাম। তা খুশি মনে চলে গেল। পরদিন ছিল আমি রবিবার, তখন তো রবিবারে আমরা একটু দেরি করে ঘুমের থেকে উঠেছি, অপারেশন ছিল না, আমার মনে আছে এখন দিনটা। দেখলাম আমার টেন্টে, আমি তাঁবুতে থাকতাম, টেন্টটার পাশে একটা স্তূপ হয়ে গেছে, বুট, জুতা, মোজা সব নিয়ে জমা দিয়ে দিয়েছে। আমি বললাম, সবাইকে ডাকলাম, তোমরা কি বিদ্রোহ করেছো আমার বিরুদ্ধে? বলে, স্যার আপনি আমাদের জীবন দেন, আপনি আর আমি কেমন বিদ্রোহ করলাম? বলে, কি অসুবিধা? তুমি জুতাগুলি কেন দিয়েছো? বলে, মৌজা পরলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, জুতা পরলে পায়ের মধ্যে ব্যথা হয়। যুদ্ধে যাবে কেমনে? খালি পায়ে যাব। কেন? আমাদের পাগুলি আপনার মতো না, এত মোটা পুরু, এগুলি কাটা লাগে না। তুই প্যান্টটা দিলে কেন? বলে, প্যান্ট পরছিলাম স্যার, দিনের বেলা কুচিতে ব্যথা লাগে, কেটে যায় কুচি। তুমি জামাটা কেন? বলে, রাইফেল উঠাতে পারবো না, হাত উঠাতে পারবে না। ক্যাপ মাথার মধ্যে বলে লাগে। বলে, কেমনে চলবা? গামছা। তার যুদ্ধের ড্রেস হচ্ছে গামছা, একটা মাথায়, একটা ফতুয়া বিড়িটি রাখি আবার এখানে, আবার একটা লুঙ্গি, ছোট লুঙ্গি, খামচা আর খালি পা। গামছা একটা, গামছা 2টা কেন জানেন? উন্ডেড হলে এটা নিয়ে পাচিয়ে ফেলবে, কারণ না তো ব্লিডিং হয় বেশি। একটা মাথা, একটা, এইভাবে ওরা যুদ্ধে যাবে। আর বলে, স্যার এটা বড় লোক, কাউকে দিয়ে দেন আপনি। তো আপনি কি যুদ্ধ করবো, আমি কি দিব ওদেরকে? ওরা এটাই কমফোর্টেবল। কোনো 2টা সেট দিলাম। আমি সত্য, এরপরে আমি ট্রাকে করে আবার ইন্ডিয়ান জেনারেল কাছে দিয়ে স্যালুট করে বললাম, সরি স্যার। তখন উনি বললেন যে, ইটস এ ইউনিক ওয়ার ইউ আর ফাইটিং, আই থিঙ্ক দে আর রাইট, দে শুড বি কমফোর্টেবল ইন দ্য ব্যাটল ফিল্ড। যেভাবে ওরা চায় করতে দেন। এই হতদরিদ্র কৃষকের সন্তান যুদ্ধ করে ৭৪ মারা গেছে, তাদের মা বোনরা মারা গেছে, বাড়িতে পুড়িয়ে মেরেছে, নির্যাতিত হয়েছে। তাদের ঋণ আসলে আমরা কখনোই শোধ করতে পারবো না। কিন্তু আমরা তাদের লেখার মধ্যেও তাদেরকে আনি না। তো আমি সেইটা, ওই যে রেবাতি মাহালির আত্মনাদ লিখি, সেই চা বাগানের রেবাতি মাহালি এখনও চিৎকার করে আত্মা, বলে, আমি তোমাদের জন্য তোমাদের জীবন বাঁচালাম, আমার উপর অত্যাচার হচ্ছে, তোমরা এগিয়ে আসো, তোমরা আমাকে বাঁচিয়ে দাও। She was being raped by 7 military soldiers and raped to death. Very sorry to tell you this. রেবাতি মাহালি আমার মা হয়, এবং আমি তার পুরো পরিবারকে এনে আমি টেলিভিশনে এনে বলেছিলাম, অনেকে কেঁদেছে। তারা বলেছে ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওরা বলে এখনও বলে শুনতে পায় রেবাতি মাহালি সেই গাছতলায় যে নির্যাতন হয়েছে, নির্যাতনের উপরে সে চিৎকার করে বলে, আমি তোমাদের জীবন বাঁচালাম, তোমরা এগিয়ে আসো, তোমরা সাহস করো, কেউ আসো না, কেউ আসো না। কিছু কিছু ঘটনা তো নিশ্চয়ই আপনার মনে এখনো দাগ কাটে। যেমন আমি পড়াশোনা করে জেনেছি আপনার সম্পর্কে, আপনি বলছিলেন যে আপনি যখন অপারেশন পরিচালনা করছিলেন, তখন একজন হতদরিদ্র বিধবা মা তার কিশোর ছেলেকে আপনার হাতে তুলে দিতে চেয়েছিল, যে যুদ্ধ তাকে করতে সাথে নেয়া। সেই গল্পটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের অনেকগুলো গ্রাম ছিল, ওরা লিবারেটেড বলতাম আমরা। ওই গ্রামে আমরা ইজিলি হাঁটাহাঁটি করতাম, মা একটু ভাত দাও ডাল দিয়া, এরকম বলতে পারতাম। ওরা নিজেরাই নিয়ে আসতো। তো একদিন গ্রামের পাশে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আমাদের অপারেশনে যাব, একজন বিধবা মহিলা, একটা ছোট 10-11 বছর বয়স হবে, ছেলেটাকে নিয়ে আসলো। তো দিয়ে বলল, বাজান 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 বলে ওরা, দাঁড়াও, গেলাম, তোমাকে তো কিছু দিতে আসলাম। মনে করলাম মা কিছু খাওয়ার দিতে আসবে, আর কি দেবে। আমি দেন, নিয়ে যাই। ওই না, দেওয়ার তো মধ্যে ওই পোলাটা দিতে আসলাম, ডাঙ্গর হয়ে গেছে, বড় হয়ে গেছে, যুদ্ধে যাবে, পাঞ্জাবি মারবে, দেশ স্বাধীন করবে, আর সহ্য হয় না। আমি বললাম, মা ও তো খুব ছোট ছেলে। বলে, না না, ডাঙ্গর, কী জোরে সাঁতার কাটে, কী জোরে দৌড়াতে পারে, এ ভালো মুক্তি হবে, তুমি নিয়ে যাও বাজান। তখন আমি বললাম যে, মা ওকে নিলে
ও তো বুঝতে পারবে না যুদ্ধক্ষেত্র, ও তো ফেরত আসবে না, আমার কষ্ট হবে। বলে তোমার কষ্ট হলে তোমার কি আছে, আমার কি আছে, কষ্ট নাও। তারপরে সে ভাউ ভাউ করে কান্দা শুরু করলো। তারপরে লাস্টে সে কেন্দ্রে তার ছেলেটার কপালে একটা চুমা দিল, জড়িয়ে ধরলো, হাতটা ধরে আমার হাতে ধরে বলে, আর কথা কেউ না বাজান, মা ডাকছো, মায়ের সম্মান করো, পোলা যুদ্ধে যাবে, পাঞ্জাবি মারবে, শহীদ হয়ে গেলে আমি বুঝবো আল্লাহর পাশে, আমি তার জন্য দোয়া করব। এটা ছিল আমার প্রথম অপারেশন। আমি তো পাকিস্তানের 14 প্যারাট্রুপ ব্রিগেডের অফিসার, আমি তো এলিট, আমি তো কমান্ডো টেকনিকে কাজ করছি, আমি তো মরালের চিন্তা করছি, আমি এই যুদ্ধটা বুঝি নাই। এই মহিলা আমাকে বুঝিয়ে দিয়েছে এটাই জনযুদ্ধ। আমি তো সর্বশেষ সম্বলটুকু আপনার হাতে তুলে দিতে চেয়েছে। শি ক্যান স্যাক্রিফাইস এভরিথিং জনযুদ্ধের জন্য, আর আমি তো ট্যাকটিক্সের চিন্তা করছি, কীভাবে রেইড অ্যাম্বুশ অ্যাটাক করব। তখন I tried to be understanding, this is the war I have to fight. তো এদের কথা তো, এগুলো তো কোনো গল্প না, এটি তো ইতিহাস। ইতিহাস। এখন সমাজ বদলিয়ে গেছে, আমাদের নতুন প্রজন্ম এগুলি জানতে হবে। যদি না জানে তাহলে ভবিষ্যতে তোমার জন্য কেউ জীবন দিতে এগিয়ে আসবে না। এই জাতির, এই মা মাতৃভূমির জন্য কে এগিয়ে আসবে? এই প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে যে লড়াই, সেটি তো আসলে চলছে। এই আক্ষেপ যেগুলোর কথা আপনি বললেন, সেটি ঘোচাতে আসলে কি করণীয় হতে পারে? আসলে কথা হচ্ছে যে বিফলতা অনেক হয়ে গেছে, আমরা অনেক ভুল করে ফেলেছি। আমরা মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আমি বেনিফিটের কথা একেবারেই বলছি না, কিন্তু আমি বলছি যে যাচাই বাছাইটা হয়তো সঠিক হয় নাই, এর জন্য অনেকে বিক্ষুব্ধ আছে, জেনুইন। এটা খুব দুঃখজনক। আবার কেউ যদি সার্টিফিকেট পেয়ে থাকে যদি যুদ্ধ না করে, এটা কিন্তু জাতির কলঙ্ক। এখন তার জেনারেশন চলে গেছে এটার মধ্যে, এই একটা জিনিস ভুল হয়েছে আমাদের। 2 নম্বর, মুক্তিযোদ্ধাদের জাতির একটা কর্তব্য ছিল, এই মুক্তিযোদ্ধাদেরকে তাদের যুদ্ধের পরে, ওরা তো জোশে যুদ্ধে গেছে, তাদের গাইডেন্স ছিল না কোনো। তাদেরকে হয় পড়াও, না হয় তাদেরকে চাকরি দাও, না হয় তাদেরকে খেতে খামারে কাজ করাও, সিস্টেমেটিক কোনো একটা করা হলো না। এই ফাইনেস্ট পপুলেশন, মোস্ট ডিভোটেড পপুলেশনটা উচ্ছৃঙ্খল গেল। এদের মধ্যে অনেকে অন্য কাজে লিপ্ত হয়ে গেছে। এবং আরেকটা দুঃখের কথা বলি, এদের মধ্যে অনেকে দেশ ছাড়া হয়ে চলে গেছে, কিন্তু আমাকে বলেছে যাওয়ার আগে, দেশে কিছু হবে না, আমি চলে যাচ্ছি। তো এতগুলি ঘটনা হয়ে গেছে, বাট দেন নেভার টু লেট। আপনার সঙ্গে কথা বলে মনে হয় যে আমার এই জীবনের বেশি কন্ট্রিবিউট করা কিছু নাই, চেষ্টা আছে, কিন্তু আপনাদের তো সময় আছে। টাইম ইজ দ্য বেস্ট হিলার অ্যান্ড টাইম ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। আপনাদের প্রজন্ম, যারা আমাদের নেক্সট প্রজন্ম, তারা যদি একটু এগিয়ে আসে, একটু সচেতন হয়। আমি শুধু বলি না যে কোনো বেনিফিট দেওয়ার কথা, চেতনাটা রাখো। দিস স্পিরিট ইজ রিকোয়ার্ড ফর আওয়ার ফিউচার। ইফ ইউ আর অ্যাটাকড এনিওয়ে বাই এনি কান্ট্রি, or by weather, or by cyclone, or by danger, or by disease, we have to stand together. 71 আমাদের একত্রিত হওয়া শিখিয়েছিল। এই একত্র হওয়াটাই দরকার। ইউনিটি অফ গুড পিপল উইথ এ গুড সোল, এটাই দরকার। স্যার, আপনার এই অভিজ্ঞতাগুলো থেকে একটা প্রশ্ন আপনাকে খুব করতে ইচ্ছে করছে। আপনার অনুভূতির কথা জানতে চাই। সেই 1971 সালে আবার ফিরে যেতে চাই। অনেক যুদ্ধ রণক্ষেত্রে যারা মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, তারা আর বাবা মার কাছে ফিরে যেতে পারেননি। কিন্তু আপনি যুদ্ধ করেছেন, সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আপনি আপনার বাবা মার কাছে বিজয়ের পর ফিরে যেতে পেরেছেন। এটি তো নিশ্চয়ই আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। এবং একই সাথে আপনার অনুভূতি কেমন ছিল ঠিক ওই মুহূর্তে, এবং আপনার বাবা মায়ের অনুভূতি কেমন ছিল? এই ব্যাপারটা একটু বলে নেই। আমার বাবা মনে হয় 54 বছর বয়সে মুক্তিযুদ্ধে গেছিলেন। উনি ব্রিটিশ আর্মিতে ছিলেন। আমার মা আর 2 বোন, এক বোন ক্লাস 10-এ পড়ে, এক বোন ক্লাস 11-এ পড়ে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো 2জনকে
উনি ছোট গ্রামে রেখে গেছিলেন এক দুঃসম্পর্ক আত্মীয়র বাড়িতে, বলেছিলেন ঘর থেকে কেউ বের হবে না। তারপর আমার ভাইকে নিয়ে হাঁটতে হাঁটতে সীমান্ত অতিক্রম করেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক ছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন, আমার ভাইও যুদ্ধক্ষেত্রে ছিলেন। আমি এরপরে আমার বাবার সঙ্গে মার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি পাকিস্তান থেকে আসলাম, আমি সিলেট থেকে ঢাকায় আসলাম, আমি শুনলাম আমার বাবা ময়মনসিংহে আছেন। আমি একটা বাসে করে ময়মনসিংহ গেলাম। আশ্চর্য ব্যাপার, আমার বাবা রুমে বসে আছেন, বাসার মধ্যে একটা রুমে, ওনার চশমা পরে বসে আছেন। তো আমার বাবা আমাকে দেখে চিনতে পারেন নাই। আমার তো খাকি একটা ছিঁড়া প্যান্ট, একটা হাফ শার্ট, একটা ক্যাপ পরা। উনি মুক্তিযোদ্ধা বুঝেছেন, বলে মুক্তিযোদ্ধা আসেন। চিনতে পারেননি আমাকে। আমি শুকিয়ে গেছিলাম, আমি ডার্ক স্কিন হয়ে গেছিলাম, এবং আমি যেটা স্বাস্থ্য তো ভালো ছিল না। তখন আমি শুধু বললাম, বাবা আমাকে চিনতে পারলে না, এইটা ছিল। আর এরপরে পাশের রুমে যাওয়ার সময় মা গলার আওয়াজ পেলেন, অ্যান্ড শি ফেইন্টেড ইমিডিয়েটলি। বিকজ আমি জানলাম এটা বাবা চিনতে পারেননি কেন। 18th of December আমার নামে একজন মুক্তিযোদ্ধা 4 নম্বর সেক্টর শহীদ হয়েছিল। এইটা আমার বাবাকে যুদ্ধক্ষেত্রে, ময়মনসিংহের যুদ্ধক্ষেত্রে একটা লোক বলেছিল। আমার বাবা তখন বলেননি, যুদ্ধের পরে আমার মাকে বলেছিলেন, তোমার ছেলেকে হয়তো তুমি পাবে না। আমার মা তখন থেকে বিলাপ করছেন আর কি, আর আমাকে দেখুন বেহুশ হয়ে গেছেন। সো আই ওয়াজ লাইক এ ফরগটেন ম্যান, এ ডেড ম্যান কামিং ব্যাক এ লাইফ। এইটাই ছিল আমার মার রিয়াকশানটা। আর আমার মার স্বাস্থ্য ওই 71 থেকে আর ভালো হয় নাই, উনি কম বয়সে মারা গেছেন। সুতরাং এগুলি তো ফ্যামিলি ট্র্যাজেডি। আর আমি নিজেকে ট্র্যাজিক গল্প বলে আমার সিম্প্যাথি ড্র করার চেষ্টা করি না, বাট অ্যাজ ইউ আস্ক মি, আমি বলছি আমার মার এই ফিলিংটা ছিল আর কি। প্রত্যেক পরিবারেরই এমন একই কোনো ছিল, গল্প রয়েছে। হ্যাঁ হয়েছে এরকম। আমার নামে একজন মারা গেছে, আমার বাবা খবরটা পেয়েছে, আমার মাকে পরে বলেছে, আমার মা তখন বিলাপ করছেন। কি করবেন, কিছু করার নাই। এখন এইগুলি তো অনেক রকম ব্যাপার আছে তো এটার মধ্যে। সুতরাং তো আমি তো আই কেম ব্যাক অ্যান্ড আই ওয়াজ এবল টু সার্ভ মাই, আমার বাবা মা, আমার বাবা এর অনেক পরে মারা গেছেন, আমি তাকে চিকিৎসা করাতে পেরেছি, দাফন করতে পেরেছি, আমার মার চিকিৎসা দাফন করতে পেরেছি। এটা আমার জীবনের সৌভাগ্য। আমি চলে গেলে এটা কে করতে আমি জানি না। তো এগুলি আছে, ইন্ডিভিজুয়াল ট্র্যাজেডিজ আর দেয়ার। বাট একটা কথা আছে ইংরেজিতে বলে, মেন উইল ডাই, মানুষ মরে যাবে, বাট প্লুরাক্রেসি উইল রিমেইন। প্লুরাল, একটা মানুষ থেকে অনেক মানুষের জন্ম হবে, আপনার থেকে আমার থেকে অনেক মানুষের জন্ম হবে। সেই জন্ম যখন হবে, তারা কিভাবে দেশটাকে গ্রহণ করবে, এটা আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে আসলে ইতিহাস বিকৃতি থেকে বাঁচতে হলে আসলে কি করতে হবে আমাদেরকে? ইতিহাস এই প্রশ্নটি বারবারই করতে হচ্ছে আমাকে। না, করতে হচ্ছে, নিশ্চয়ই করবেন আপনি। এটা তো একটা বার না। 1 নম্বর হলো শুদ্ধ চিন্তা, ফেইথ, ডোন্ট লাই। If you are not a freedom fighter, don't disgrace yourself. You will never be happy with a freedom fighter certificate with a lie. এই নিয়ে মুক্তিযোদ্ধার বিভাজন হয়ে গেছে, পলিটিক্যালাইজেশন হয়েছে, পার্টি ওয়াইজ হয়ে গেছে অনেক কিছু। এটার ফলে দেশের ক্ষতি হয়েছে। মুক্তিযোদ্ধার সংখ্যা এত ছিল না। 2 নম্বর, যে যারা মুক্তিযোদ্ধারা কাজ করেছে, এর জন্য আমি মনে করি তাদের এক্সট্রা কিছু দেওয়ার দরকার নাই। দে হ্যাভ ডান দেয়ার ডিউটি। এটা বললে অনেকে খেপে যায় আমার উপরে। ইট ওয়াজ মাই ডিউটি টু সার্ভ মাই কান্ট্রি, আই হ্যাভ ডান দ্যাট। তো আমাকে যদি এক্সট্রা কিছু করতে যান, তাহলে তো মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে। এটা হয়েছে আমাদের। এটার জন্য কি আমাকে ল্যান্ড দেওয়াকে বাড়ি দেওয়ার দরকার আছে কোনো? আরে আমি তো, আমাকে অনেকে বলে, তুমি তো পাকিস্তানে থাকলে, তুমি তো দেখতে ওদের মতো ছিলা, উর্দুতে খুব সুন্দর কথা বলতা। আমাদের অনেক বন্ধুরা পাকিস্তানে জেনারেল হয়েছে না, বাঙালির অনেক হাই অফিসিয়াল হয়েছে তো পাকিস্তানে, তুমি থাকতা ওইখানে। অথবা তুমি পাকিস্তান থেকে ফেরত আসতা, তুমি জেনারেল হইতা। তো জেনারেল হওয়ার কোনো দরকার নাই, তো মুক্তিযোদ্ধা হওয়া দরকার। তো এই জন্য আই ডিসাইডেড দিস টু বি মাই ফেইট। আমি যদি মুক্তিযোদ্ধা না হতাম, আমার তো আজকের এই অবস্থান থাকে না। কিন্তু এটা কোনো ব্যাপার না।
ব্যাপার হচ্ছে জীবন জিজ্ঞাসার কথা। মৃত্যুর আগে কয়েকটা প্রশ্ন আমি নিজেকে করব। ডিড ইউ লিড এ গুড লাইফ? I should be able to say yes, honest life. And then, did you serve your country to the best? I should be able to say yes. And number 3, did you serve your people well? I should be able to say yes. এই 3টা yes যদি করে মরে যায়, I'm a successful human being. আর তো কিছু দরকার নেই তো। আজকে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, এই কথা তো কালকে তো এই কথাটা অনেকে শুনছে, অনেকে ভুলে যাবে, আপনার কথাগুলো ভুলে যাবে, কিন্তু একটা কথা যদি কারো মনে থাকে, এটাই তো ক্যারি ফরওয়ার্ড হবে। আপনার কাজ আপনাকে অনেকটা প্রশান্তি দেয় মনে? আমি সবসময় কাজ করতে পছন্দ করি, আমি 7 দিন কাজ করতে পছন্দ করি। আমি বই লিখি, আমাকে যখনই ক্লাস নিতে বলে আমি ক্লাস নেই। আমার কাছে অনেকে আসে বই লেখার ব্যাপারে। কালকে একজন ভদ্রলোক আসলেন আমার কাছে, উনি একটা বই লিখছেন, বইটা আমাকে দিয়েছেন রিভিউ করতে। তো রিভিউ করতে তো অনেক সময় লাগে, তো আমি সময় নিয়েছি। বলে আপনি সময় মতো করেন, একটা আর্টিকেল লিখে নিয়ে আসে, ওইটা ভালো লাগে আমার করতে। আমি অ্যাডভাইস করি, তারপরে বলি আমার অ্যাডভাইসটা আপনার জন্য, আপনি এটা কনসিডার করবেন, যদি ভালো না লাগে এটা গ্রহণ করেন না, এরকম কথা। এই কাজটা আমার অনেক করতে হয়। আর একটা বই, আমি খুব খুঁতখুঁতে টাইপের লোক, একটা বই আমি 3 বার প্রুফ রিডিং করে আবার রেখে দিই। আমি 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর রেখে দিই। তারপর আবার 1 বছর পরে দেখি এটা যে কোন আমার মন চেঞ্জ হয়েছে নাকি কোনো, তারপর রেকটিফাই করি। বাট প্লিজ ডোন্ট টেক মি রং, আই এম নট এ ফ্যাবুলাস রাইটার। আমি শুধু লিখি, ঘটনাগুলো লিখি, আমি যা জানি। আমার ইচ্ছা আছে সবগুলো ঘটনা যেন আমি লিখে রাখতে পারি আর কি, এটাই আর কি। এটা আমাদেরকে নিশ্চয়ই অনেক সমৃদ্ধ করবে এবং আগামী প্রজন্মকেও সমৃদ্ধ করবে, আশা করি করবে। আর যদি না করে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। স্যার, আমরা প্রথমে যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, ওয়ার সেমেট্রির কথা আমরা বলছিলাম, সেখানে জাপানিজদের কথা আমরা জানছিলাম। জাপানিজ নাগরিকদের বাইরে অন্য কোনো দেশের নাগরিকদের সেখানে সমাহিত করা হয়েছিল, তাদের দেহাবশেষ পরিবার ফিরিয়ে নিতে চেয়েছে, যোগাযোগ করেছিল, এমন কোনো ঘটনা কি রয়েছে? না, এই গ্রেভিয়ার্ডটা তো এটা তো অ্যালাইড ফোর্সেসের গ্রেভিয়ার্ড, তাই না, ব্রিটিশ গ্রেভিয়ার্ড। তো এইখানের মধ্যে জাপানিজদের যাওয়াটা একটু অন্যরকম, তো শত্রুপক্ষ, সেই অনার হচ্ছে না, ওদের আসতে অসুবিধা, হেজিটেশন আছে আর কি। তো এর মধ্যে আমি শুনেছি যে অনেকে এরকম নিতে চায়, আমাকে অনেকে বলেছে। আমি বলেছি যে আপনারা যদি নিতে চান, ধরেন একজন আমাকে বলেছে মুসলিম গ্রেভের কথা, যে এখানে তো খ্রিশ্চান গ্রেভিয়ার্ডের সামনে আমরা যদি মুসলিম গ্রেভিয়ার্ডে নিজেদের দেশে নিয়ে যাই, নিতে পারেন আপনারা, আমি সহযোগিতা করব, কিন্তু এটা ব্যুরোক্রেসি একটা আছে, ব্যুরোক্রেসিটা কন্ট্রোল ফ্রম লন্ডন, ওদের পারমিশন দিতে হবে, এই দেশ ওই দেশের সঙ্গে করবে, তারপরে আমাদের দেশকে জানাবে, আমাদের দেশ সিকিউরিটি বন্দোবস্ত করবে বা কী করতে হবে। তারপর যদি আমাদের দেশের কর্মকর্তারা আর বিদেশিরা যারা আছেন, ফ্যামিলি যদি চায়, আমি এটা এক্সিউম করে দিয়ে দেবো আর কি। এটা আমাদের আছে, এটা কোনো ব্যাপার না। এই পর্যন্ত জাপানিজদের পরে আমাকে কিছু রিকোয়েস্ট আমার এসেছিল, এখন ওই দেশগুলোর নাম, 2টা দেশের থেকে রিকোয়েস্ট এসেছে, আমি আমার কনফারেন্স দিয়ে দিয়েছি। ওরা ওদের দেশে গেছে, তারপর ওই দেশটি এখনও ওদের পার্লামেন্ট থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আসে নাই। তো এরকম 2টা দেশের ব্যাপার আছে। এবং ওইটা আর ব্রিটিশরা এটা চায় না মনে হয়, তাহলে তো গ্রেভিয়ারটা খালি হয়ে যাবে, তো এটা একটা ব্যাপার আছে। কিন্তু ওরা যদি চায়, দে হ্যাভ গট নো রাইট টু হোল্ড ইট ব্যাক আর কি। তো এটা হতে পারে আর কি। স্যার, আপনার বর্তমান যে কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকছেন, আপনার ভাবনাকে, আপনার চিন্তাকে নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কি ধরনের উদ্যোগ আপনি নিচ্ছেন, যেটি সবার মাঝে ছড়িয়ে যেতে পারে এবং তারা এটি নিয়ে আরও অগ্রসর হতে পারে, কাজ করতে পারে? ধন্যবাদ। তো এর মধ্যে তো একটা হলো যে আমার লেকচারগুলো আমি সঠিকভাবে সময়টা ব্যবহার করে আমি দেই এবং আমি প্রিপেয়ার্ড হয়ে যাই আর কি। অনেকে বলে এতদিন পরেও প্রিপেয়ার্ড হয়ে যাও, আমি সে নতুন কিছু বের করা, ইন্টারেস্টিং করতে হবে এবং ফ্যাকচুয়াল হতে হবে। এবং এরপরে আমি যে নতুন প্রশ্ন ক্লাসে পাই, এগুলি আমি লিখে রাখি আবার কন্টিনিউশন করতে এর মধ্যে। এবং
আমার স্টুডেন্টরা আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে পারেন, আমি আমার নাম্বার দিয়ে দিই এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করে অনেক কারণে। অনেকে ক্যারিয়ার অ্যাডভাইসে করে, কেন করে আমি জানি না, মনে করে। অনেক কোথায় অ্যাডমিশন হবে, অনেকে বই লিখতে চায়, অনেকে সাবজেক্টের ব্যাপারে বলে, এরকম অনেকে ভাতার ব্যাপারে বলে, অনেকে তার চাচার সার্টিফিকেটের ব্যাপারে জিজ্ঞেস করে, এরকম অনেকে আছে, অনেক টেলিফোন কল পাই। তো আমি প্রত্যেকটা কলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আমার সময় আছে, একটা সময় আছে দিনে, ওই সময়টা আমি রিপ্লাই দিই, অথবা না পেলে আমি মেসেজটা করে রাখি, অ্যাটলিস্ট দ্যাট পারসন নোজ দ্যাট আই এম কলিং দেম। এটা আমি চেষ্টা করি আর কি। আর যেহেতু মিডিয়াতে কিছু আছে, টেলিভিশন পেপার টেপারে আসে, অনেক মানুষের সঙ্গে পরিচয় আছে আর কি। তো খুব ভালো লাগে, কোনো বাসে উঠলে বলে স্যার একটু বসেন, আপনি কে? আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তাম। ভালো লাগে আর কি, যে একটু বসা। ট্রেনে উঠলে একটু হেল্প করে দেয় আর কি। তো এগুলি দিজ আর বোনাস ফর মি অ্যাকচুয়ালি। ডাক্তারের কাছে গেলে অনেক সময় বলে যে আপনি আগে যান স্যার, তো নিজে যেতে চাই না আমি, এরকম আর কি আছে। আর অনেকে ডাক্তাররা একটু কাইন্ড হয় আর কি, বলে যে আপনার আঘাত আছে অনেক বেশি। এগুলি তো দিজ আর ফ্রিঞ্জ সাইডলাইন বেনিফিট আর কি। আসলে আই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু লিড, তো আমি যেভাবে চাই সেভাবে লিড করব। আর আই উড লাইক টু বি উইথ মাই পিপল অ্যান্ড উইথ মাই ফ্রেন্ডস, অ্যান্ড ইফ এনিবডি ইজ অ্যাংরি উইথ মি, আই এম ভেরি হার্ট অ্যাবাউট দ্যাট। বাট খুব একটা বেশি অ্যাঙ্গার নাই মনে হয় আর কি। আদর্শত ব্যাপারে অনেকে হয়তো আমাকে অপছন্দ করতে পারে, ইট ইজ আপ টু দেম, বাট আই নেভার লাইক টু বি রুড টু পিপল আর কি। জি স্যার, আপনার কাছে একটি শেষ প্রশ্ন রেখে আমাদের এই আলোচনা আজকের মতো শেষ করতে চাই। বর্তমান যে বৈশ্বিক প্রেক্ষাপট, বিভিন্ন জায়গাতে যুদ্ধ চলছে, হানাহানি চলছে, কত মানুষ মারা যাচ্ছে, নিরীহ মানুষ, অনেক গণকবর হচ্ছে, পাওয়া যাচ্ছে, এই বর্তমান বিশ্বের এই প্রেক্ষাপটে আপনার কি বার্তা থাকবে? I mean, in war nobody wins. ওরা বলে উইন করে না কেউ, লুজ করে দ্য ডেড অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। কোনো রিপ্লেসমেন্ট নাই। যার সন্তান মারা গেছে, ওই মায়ের ওর বাবার কোনো কিছু নাই আর। সো অ্যান্ড উই আর পুশিং দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার। আজকে যদি একটা যুদ্ধ হয়, রাইফেলম্যান সিপাহি তো মারা যাবে তো বেশি, কারণ তাদের সংখ্যা বেশি, তাই না? একটা ডেমনস্ট্রেশন যে ছাত্ররা করে, তাই ছাত্র মারা যাবে কিছু, লিডারদের কিছু হচ্ছে না। তো এইগুলি তো ব্যাপারটা। দেয়ারফোর অনেক, আমি মনে করি যে ডায়ালগ, কম্প্যাশন, লাভ অ্যান্ড অ্যাফেকশন ইজ মোর ইম্পর্ট্যান্ট। আর তাহলে আপনি কি করেছেন? হ্যাঁ, আই ট্রাই টু প্রিচ ইট, বাট আই এম নট প্রফেটিক এনিওয়ে। আমার তো ক্ষমতা নাই। আমার বাচনভঙ্গি অনেকে পছন্দ করে, অনেকে করেন না, অনেকে শুনতে চান, শুনে না, আবার আজকে শুনে 1 বছর পরে শুনে না। এগুলো হয় আর কি। সোসাইটি র্যাডিক্যালি মুভ করছে অনেক দিকের, তার মধ্যে মেটেরিয়ালিজম ভীষণ ইম্পর্টেন্ট, পাওয়ারফুল হয়ে গেছে। ওটার সঙ্গে হয়তো আমরা কোপ করতে পারছি না। আদর্শের ব্যাপার অনেকে বলে স্যার, আমি তো বলি ফ্র্যাঙ্কলি বলো আমাকে, যখন আনফশিয়ালি কথাবার্তা বলি, স্যার আদর্শ করে কিছু হবে না, আমাদের কিছু হবে না, আপনারও কিছু হয়নি। বলে আপনারও কিছু হয়নি। আমি বলি হ্যাঁ, মেবি ইউ আর রাইট, বাট দেন কতটুকু জমি দরকার তোমার, তাই না? 7 ফুট আর 2.5 ফুট, তাই তো। তো এটাই তো তুমি যদি চিন্তা করো, তাহলে কী হবে? অ্যান্ড হোয়াট ইউ আর লিভিং ব্যাক ফর ইউর চিলড্রেন, ইউর গ্র্যান্ড চিলড্রেন, তারা কি তোমার কষ্ট বুঝবে? তুমি কত কষ্ট করে উপার্জন করেছ? দে উইল নট শেয়ার ইউর পেইন। আসল কথা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার দেশ, আমার জাতি, সেটা যদি সুখী না হয়, তাহলে আপনিও কোনো সুখী হবেন না। আমরা ভুল করছি, মনে করছি আমার বাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে সুখ হলে হবে না। মাই হিউজ ওয়ার্ল্ড আউটসাইড, ওরা তো অসুখী, তার জন্যই তো ফ্রাস্ট্রেশন, তার জন্যই তো হানাহানি হচ্ছে। Therefore, I am not a prophetic person to give lectures, I am not a politician, but then I have my students whom I try to talk to them, and they are very kind to keep in touch with me, and I talk to them the time they want me to be with them, I am with them. But then এগুলি আবার অনেক ব্যাপার আছে। অনেকে 71-কে খুবই হৃদয়ে ধারণ করে, অনেকে দূরে সরিয়ে রাখে। তো এখন
এই কনফ্লিক্টটা আমি যেতে চাই না। ইটস আপ টু দেম ইন্ডিভিজুয়ালি, আমি কাউকে ফোর্স করতে চাই না, আমি মোটিভেট করতেও চাই না। এই জন্য যে ইফ দে ওয়ান্ট টু বি মোটিভেটেড দে উইল কাম, বাট আমি যদি বলপূর্বক কিছু করি, জোর করে, তাহলে তো লাভ হবে না। তো এই একটা কারেন্ট তো আন্ডারগ্রাউন্ড তো চলে এসছে এখন, আপনারা বুঝতে পারছেন। তো অনেকে মুক্তিযোদ্ধাটাকে যেভাবে দেখা উচিত এভাবে দেখছেন না। আমি বলছি না এন্টি লিবারেশন উচিত না, আর কি হয়তো সেভাবে দেখছেন না। তো তারপর আমরা আশাবাদী, আমরা অন্ধকার সময় পেরিয়ে আমরা নিশ্চয়ই আলোর পথেই শেষে বলতে চাই, মেন উইল ডাই বাট প্লুক্রেসি উইল রিমেইন। একটা মানুষ থেকে অনেক মানুষের জন্ম হবে, সেই প্লুক্রেসিটা কিন্তু বায়োলজিক্যাল চিলড্রেন না হয়ে আদর্শের চিলড্রেন হওয়া উচিত। আদর্শবান লোকের প্লুক্রেসি যেন আদর্শবান হয়, তার সন্তান তার আদর্শের সন্তান যেন বেশি হয়। ওই রকম সন্তান তো থাকবেই, কিন্তু আদর্শগত সন্তানরা যেন একসঙ্গে দাঁড়ায়। We have a very beautiful country and a wonderful, hard-working people, most fertile land in the world. We don't want to be richest country, but we want to live well for our children. And we fought 1971, not for me, but for children. And you are as big, as old as my child also, because my daughter is university professor now. So you are as old as my daughter or younger than her. So I want you children to live happily and don't take the same path as we did, because you don't require to do that. আপনাদের জন্য হ্যাপিনেস বেশি ইম্পর্টেন্ট, আমাদের জীবনে আনহ্যাপিনেস অনেক বেশি হয়ে গেছে। জি, মনের প্রশান্তি সবচেয়ে বড়। ফ্রেশ আইডিয়াস, ফ্রেশ ইন্টেলেক্ট and you are free thinking people. Build a good country, that's what's important. It's not লেকচার মারার জন্য বলছি না, এটা মনের কথা বলছি আর কি। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই আপনার কথার সূত্র ধরেই বলতে চাই যে আমাদের সবার জীবনে অনেক শান্তি বয়ে আনুক, আমাদের দেশে শান্তি বিরাজ করুক, এবং সারা পৃথিবীতে, সারা বিশ্বে আমরা শান্তি কামনা করি। এবং আপনার যে মহৎ কাজ আপনি করছেন, যে লক্ষ্য নিয়ে আপনি এখনও কাজ করে যাচ্ছেন, সেই মহৎ কাজের সেই বার্তা, ভালোবাসার বার্তা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলতে পারি তাহলে? জি স্যার, অবশ্যই। আমি আপনার মাধ্যমে আমার নতুন প্রজন্মকে বলছি, চলুন আমরা চেতনা জাগ্রত করি, বিবেককে জাগ্রত করি, ঘুমন্ত আত্মাকে জাগ্রত করি এবং ইতিহাসের মুখোমুখি হই। ওই ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস, লাখো শহীদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশপ্রেমের ইতিহাস। সেই ইতিহাস সংরক্ষণ করি সবাই মিলে একত্রে, এবং একটা ভালো দেশ গড়ে তুলি, যেটা সময়ের প্রয়োজন। জি স্যার, আপনার এই বার্তা নিশ্চয়ই আমাদের দীপ্ত টেলিভিশনের এই অনুষ্ঠানের মাধ্যমে সবার অন্তরে, সবার মনে পৌঁছে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক, এই ছিল দেশ ভাবনার আজকের এই বিশেষ পর্বে। বিশেষ অতিথির সাথে আমরা কথা বলেছি। পরবর্তী যে পর্বটি রয়েছে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আপনাদের সাথে ছিলাম আমি দোলা ডলরেস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।